আজকের দিনটা আমার জীবনে যেন এক অভিশপ্ত অধ্যায় হয়ে গেল। আমি কখনো কল্পনাও করিনি আমার গার্লফ্রেন্ডের বাড়ির কাজের মেয়েটির সাথে আমাকে এভাবে ফাঁসিয়ে দেওয়া হবে। এক মুহূর্তের অসতর্কতাকে তারা এমনভাবে সাজালো যেন আমি ভীষণ অপরাধী। চারপাশের লোকজন জটলা করে দাঁড়ালো, কেউ আমাকে বিশ্বাস করলো না। আমি যতই বললাম এটা মিথ্যে, আমি নির্দোষ, ততই আমার কথার উপর সন্দেহ ঘনীভূত হলো। আমার গার্লফ্রেন্ড, যে মানুষটা আমাকে সবচেয়ে ভালো বুঝবে ভেবেছিলাম, সেও নীরব রইল। তার চোখে আমি যেন অন্য কেউ, একজন বিশ্বাসঘাতক। সমাজের সামনে আমি দাঁড়িয়ে পড়লাম এক অসহায় অভিযুক্ত আসামের মতো। শেষমেশ ভীষণ চাপে পড়ে এক প্রকার ঠেকায় পরেই আমাকে পেতে রাজি হতে হলো। ভিতরে ভিতরে বুকের ভিতর আগুন জ্বলছিল, কিন্তু বাইরের পরিস্থিতি এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে আমি কিছুই করতে পারলাম না। মান সম্মান, পরিবারের মুখ ভেসে উঠল সামনে। কি বলবো বাবা মাকে, সমাজের দৃষ্টি, সব মিলিয়ে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেল। এই বিয়েটার জন্য ভালোবাসা নয়, বরং দোষ চাপিয়ে দেওয়া এক অদৃশ্য কারাগার। আমি রোদ চৌধুরী। আজকে আমি এমন এক ঘটনার মুখোমুখি যা হয়তো গল্পের বইয়ে পড়লে অবিশ্বাস মনে হতো। আমার নিজের গার্লফ্রেন্ডের বাড়ির কাজের মেয়ের সাথে আমাকে ফাঁসিয়ে বিয়ে করানো হয়েছে। আর সেই মুহূর্তে এক প্রকার বাধ্য হয়ে সমাজ আর পরিস্থিতির সামনে নত হয়ে বিয়ে করে ফেলেছি। কেন এমন হলো? কেন আমি আমার ভালোবাসার মানুষকে রেখে অন্য কাউকে বিয়ে করলাম? চলুন শুরুটা থেকে বলি। আমার বাবা রফিক চৌধুরী এই শহরের নামকরা ব্যবসায়ী। বড় বড় এমপি মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কমিশনার পর্যন্ত আমার বাবার সাথে দেখা করতে একবার অ্যাপয়েন্টমেন্ট নিতে মাসের পর মাস অপেক্ষা করে। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তি হয়েছি। এর আগে বিদেশে পড়াশোনা করেছি। সেদিন বাবা খাবার টেবিলে বসে বললেন, রোদ, আমি জীবনের যুদ্ধের সাথে যুদ্ধ করে এখানে এসেছি। তুমি বিদেশে পড়াশোনা করেছো, কিন্তু এখন বাংলাদেশে মাস্টার্স করার সিদ্ধান্ত নিয়েছো। ভালো কথা। তবে শোনো, আমি তোমাকে একটা উপদেশ দিব। ভার্সিটিতে এমনভাবে যাবে যেন তুমি একেবারে গরিব ঘরের সন্তান। যারা তোমাকে গরিব ভেবে তোমার সাথে বন্ধুত্ব করবে, তোমার পাশে দাঁড়াবে, সেই হবে তোমার প্রকৃত বন্ধু। বাবার প্রতিটি কথা আমার বুকের ভেতর কাঁপন তুলল। সেই রাতে ঘুম আসেনি। মনে হলো এই উপদেশটাই আমার জীবনের নতুন অধ্যায়ের শুরু। পরদিন সকালে ভার্সিটিতে গেলাম। গ্রাম থেকে আসা এক সাধারণ ছেলের মতো পোশাক পরেছি। আর সেই দিনের বাসের ঘটনা যেন আমার জীবনটাই বদলে দিল। বাসে উঠে দেখি বোরকা পরা, মুখ ঢেকে রাখা এক মেয়ে দাঁড়িয়ে আছে। বাসের ভিড়ে অন্য ছেলেদের ধাক্কায় সে বারবার হুচট কাচ্ছে। আমার ভিতরে যেন কেমন একটা মানবিকতা জেগে উঠল। আমি নিজের সিটটা ছেড়ে তাকে দিলাম। মেয়েটা আস্তে করে বসলো, চোখ তুলে তাকালো। শুধু সেই চোখ জোড়ার দিকে আমার সমস্ত দৃষ্টি আটকে গেল। মনে হলো আমি যেন কোনো অজানা গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি। যখন সে নরম গলায় বলল ধন্যবাদ, আমি তার আওয়াজের প্রেমে পড়ে গেলাম। মনে হলো এই কণ্ঠস্বর আমি সারা জীবন শুনতে পারি। বাস থেকে নামার পর আর তাকে খুঁজে পেলাম না, কিন্তু সে যে আমার জীবনে কি ঝড় আনতে চলেছে সেটা তখন আমি বুঝিনি। ভার্সিটির প্রধান গেটে পৌঁছাতেই চোখে পড়ল এক বয়স্ক দারোয়ান চাচাকে। ধুলোমাখা ইউনিফর্ম, কাঁধে জোরানো পুরনো ব্যাগ, মুখে ক্লান্তির রেখা। তিনি কয়েকজন ধনির দুলালকে বলছিলেন, বাবারা, আমার মেয়ের বিয়ে আর 1 সপ্তাহ পরে, যদি একটু সাহায্য করতেন। কিন্তু তারা দারোয়ান চাচার দিকে এমনভাবে তাকালো যেন তিনি কোনো অচেনা ভিখারি। ঠোঁটের কোণে ব্যঙ্গ আর চোখে মুখে তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে তারা তাকে অপমান করল। চাচা, এইসব নাটক বাদ দেন তো। দৃশ্যটা আমার অন্তর কেঁপে তুলল। আমি থমকে দাঁড়িয়ে মুহূর্তের জন্য ভাবলাম কিছু বলবো কিনা, কিন্তু নিজেকে সামলে নিয়ে নিঃশব্দে ভিতরে ঢুকে গেলাম। ভার্সিটির লম্বা করিডোরে হাঁটছি, চারপাশে অচেনা মুখ, নতুন গন্ধ। হঠাৎ হঠাৎ সিনিয়রদের র্যাগিংয়ের আওয়াজ। এমন সময় হঠাৎ পিছন থেকে একটি মেয়ে এসে আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো, যেন সময় থমকে গেল। আমি হতবাক, কি ঘটল এইমাত্র? মেয়েটা নিজেই
তাড়াতাড়ি সরে গিয়ে ফিসফিস করে বলল, সরি, আমি নতুন। সিনিয়র আপুরা বলেছে যে এই গেট দিয়ে যে ছেলেটা আসবে তাকে কেস না করলে নাকি বড় শাস্তি পেতে হবে। আমি আমি ভয় করেছি। তার গলায় কাঁপুনি আর মুখের নিষ্পাপ আতঙ্ক আমার বুকটা নরম করে দিল। চোখের দৃষ্টি এত নির্দোষ যে মনে হলো শিশির ভেজা কোনো কচি পাতার দিকে তাকিয়ে আছে। আমি ধীরে হাসলাম। ইটস ওকে, ভয় পেও না। কিন্তু প্রথম দিনটা সহজ যায়নি। আমাকেও নানা রকম রেগিংয়ের মুখোমুখি হতে হয়। একসময় এক ছেলেকে পেলাম, নাম হনিক। সে আমাকে রেগিং থেকে বাঁচিয়ে নিল, কণ্ঠে মায়া আর পরামর্শ। তুমি গ্রামের সহজ সরল ছেলে, একটু বুঝে শুনে চলবে। দিনের শেষে ক্লাস শেষ করে যখন ভার্সিটির গেট পার হব, তখন পিছন থেকে পরিচিত কণ্ঠ। এই কেসম্যান। অবাক হয়ে পিছনে ফিরে দেখি সকালে যে মেয়েটি বয়ে কিস করেছিল সেই মেয়েটাই দাঁড়িয়ে, মুখে লাজুক হাসি। সে এগিয়ে এসে বলল, তোমার নাম কি? আমি একটু সংকোচ উত্তর দিলাম, আমার নাম রোদ। আর আপনার? মেয়েটি নিজের চুল ঠিক করতে করতে বলল, আমার নাম আয়াতুন্নেসা নিহা খান। সবাই নিহা বলেই ডাকে। আমরা কি বন্ধু হতে পারি? আমি মৃদু হেসে মাথা নিচু করে বললাম, আমি তো গ্রামের সহজ সরল এক গেও ছেলে। আপনার সঙ্গে বন্ধুত্ব করার মতো আমার কি যোগ্যতা আছে? নিহার চোখে মায়ের জল চিকচিক করলো, নরম স্বরে বলল, তুমিও মানুষ, আমিও মানুষ। দুজনকেই এক আল্লাহ সৃষ্টি করেছেন। গ্রামের মানুষরা সহজ সরল হয়, তাদের মন থাকে স্বচ্ছ। সেই মনটাকেই আমি পছন্দ করি। নিহার এই কথাগুলো রোদের হৃদয়ের খুব গভীরে পৌঁছে গেল। অদ্ভুত এক উষ্ণতা বয়ে গেল বুকের ভেতর। সে যেন মনে মনে বলল, এই শহরের কোলাহলে হয়তো প্রথম একজন সত্যিকারের মানুষ পেলাম। সেই মুহূর্তেই রোদ তার হাতটা বাড়িয়ে দিল। আর এভাবেই শুরু হলো রোদ আর নিহার বন্ধুত্ব। বাসায় ফিরে এসে রোদ মুখোমুখি হলো তার বাবার। রোদ জানে তার বাবা শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন মানুষ যিনি প্রতিটি দুঃখী অসহায় মানুষের প্রতি ভালোবাসায় ভরা। তাই সে ভার্সিটির প্রথম দিনে সব ভালো মন্দ খোলাখুলি শেয়ার করে। সাথে গেটের সে দারোয়ান চাচার মেয়ের বিয়ের কথা বলেও ফেলে। রফিক চৌধুরী চুপচাপ শুনলেন, তারপর মৃদু হাসি দিয়ে বললেন, রোদ, আমার সবচেয়ে ভালো লাগছে এই দেখে যে বিদেশ থেকে ফিরে এসেও তোমার অন্তরে গরিব অসহায় মানুষদের প্রতি দরদ আর ভালোবাসা অটুট আছে। এখন বলো, তোমার সে দারোয়ান চাচার জন্য আমি কি করতে পারি? রোদ বিনয়ের সাথে বলল, বাবা, আমাকে যদি একটু লাখ টাকা দেন, আমি হাতে নিয়ে দারোয়ান চাচাকে দেব। কিন্তু রফিক চৌধুরী মাথা নাড়িয়ে বললেন, না রোদ, তোমাকে আমি টাকা দিব না। তুমি যদি নিজে হাতে দাও তাহলে সবাই তোমার পরিচয় জেনে যাবে। আর মনে রেখো, দান আল্লাহকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। এক হাতে দান করলে অন্য হাত যেন না জানে। তুমি টেনশন করো না, আমি তোমার মতো করেই টাকাটা পৌঁছে দিব। বাবার কথা শুনে রোদের হৃদয় আনন্দে ভরে গেল। খুশি মনে সে মায়ের কাছে গিয়ে বলল, মা, আজকে কি রান্না করেছো? মা রান্নাঘর থেকে উকি দিয়ে হেসে বললেন, তোর বাবা এই একটার পর একটা উপদেশ কি তোর বিরক্ত লাগে না? রোদ গম্ভীর গলায় উত্তর দিল, না মা, আমার বাবা পৃথিবীর সেরা বাবা। কোটি কোটি টাকার মালিক হয়েও, শহরের নাম্বার 1 ব্যবসায়ী হয়েও তার মধ্যে একটু অহংকার নেই। মা মিষ্টি হেসে বললেন, তাই তো পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম, যখন তার কিছুই ছিল না। আজকে বুঝি আমি ভুল করিনি। অন্যদিকে নিহার বাড়িতে তখন অন্য এক দৃশ্য। নিহার মা তার সামনে এক তরুণী মেয়েকে নির্মমভাবে মারধর করছে। সে মেয়ের নাম মেঘা খান। সবাই তাকে ডাকে মেঘ নামে। অথচ পাশেই দাঁড়িয়ে নিহার তার বড় বোন মিলি মজা দেখে হাসছে। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে মেঘের অমানবিক দুঃখের ইতিহাস। মেঘ জন্মেছিল এক অশুভ দিনে। জন্মের সময় মারা যান তার মা। সেই থেকে তার বাবা তাকে দু চোখে সহ্য করতে পারেন না। মেঘের জন্ম যেন তার কাছে অভিশাপ। মেঘের মা মারা যাওয়ার মাত্র 12 দিন পরেই পরিবারের চাপে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎমা প্রথমে কিছুদিন দায়িত্ব নিলেও পরে স্পষ্ট জানিয়ে দেয়
সে মেয়েকে মানুষ করতে পারবে না। তারপর থেকে তার দাদা দাদি মেয়েকে মানুষ করেছিল, কিন্তু দাদা যখন বাসে থাকতেন না তখন শুরু হতো মেঘের জীবনের নরক। সৎ মা ও সৎ বোনেরা তাকে ঘরের কাজের মেয়ে বানিয়ে রাখত। যখন কোনো অতিথি আসতো তখন তারা নির্দ্বিধায় পরিচয় করিয়ে দিত, ওই মেয়ে, ও আমাদের কাজের মেয়ে। মেঘ ছিল রূপবতী, স্বভাবেও ভদ্র, অথচ সেই রূপই তার জন্য পরিণত হয় অভিশাপে। সৎ মা ও সৎ বোনেরা তার সৌন্দর্যের প্রতি ভয়ঙ্কর হিংসা করত, আর তাই প্রতিদিন নানা কষ্ট, নানা নির্যাতন দিয়ে তাকে দমিয়ে রাখত। মেঘ যেন বেঁচে থেকেও মরেছিল, একটা চার দেয়ালের মধ্যে বন্দি, কারো আদর স্নেহ না পাওয়া, অথচ অন্তরে চুপচাপ ভালোবাসা আর স্বীকৃতির অপেক্ষায় থাকা এক অসহায় প্রাণ। মেঘের জীবন যেন ধীরে ধীরে এক গভীর অন্ধকার জাহান্নামে রূপ নিয়েছে। সৎমা ও সৎ বোনেরা তার দিনরাতের নিঃশ্বাসকে কেটে দিয়েছে বিষাক্ত কাঁটায়। মেঘ জানে না তার অপরাধ কি, সে শুধু এতটুকুই বোঝে প্রতিটি মুহূর্তে তাকে অপমান আর যন্ত্রণার আগুনে দগ্ধ করা হচ্ছে। বাবার সামনেই বহুবার সৎমা গরম খুন্তিতে দগ্ধ করেছে তার কোমল দেহ, অথচ বাবা একটা বারও প্রতিবাদ করেনি। চোখের জল বুকের ভেতর আটকে রেখে মেঘ শুধু ভাবত, আমি কি অপরাধ করেছি? কেন আমাকে আমার নরকে ফেলে রাখা হলো? এদিকে অন্য এক জগৎ। আজকে নিহা যেন পুরো ভার্সিটির আকাশ আলো করে এসেছে। চোখে গাঢ় কাজল, ছোটে হালকা গোলাপি লিপস্টিক, শাড়ির রঙের সাথে মিলিয়ে হাতে ছনছন করা কাচের চুড়ি, মাথায় পরিপাটি হিজাব, যেন সকালবেলার প্রথম রোদ, সতেজ আর মনোহরণ। করিডোর থেকে ক্যাম্পাসের প্রতিটি কোণে আলোচনার ঝড় উঠল। আজকে সবাই শুধু নিহাকেই দেখছে। বন্ধুরোধ মজা করে হেসে বলল, কিরে, আজকে কি কাউকে প্রপোজ করার প্ল্যান আছে নাকি? এমন সাজুগুজুর কারণ তো থাকতে হবে। নেহা লাজুক হেসে মাথা নাড়ল। আরে না, সবে তো ভার্সিটিতে ভর্তি হলাম, এখন এসব ভাবার সময় কোথায়? আগে মানুষকে চিনতে হবে, তারপর যদি সত্যিই কারোর জন্য মনে আলাদা কিছু জন্মায়। তার সরল উত্তর আর ভদ্র আচরণ রোদের মনে অজানা এক আলো চালিয়ে দিল। তবু হঠাৎ করে তার মনে ভেসে উঠল সেই বাসের মেয়েটার কথা, যে অদ্ভুতভাবে তার হৃদয়ে দাগ কেটে গেছে। কিছুক্ষণ চুপ থেকে নিহা আবার বলল, রোদ, তোমার কি একটু সময় হবে? রোদ অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথাও যেতে হবে নাকি? নিহা ধীর স্বরে বলল, আসলে আমাদের ভার্সিটির মেইন গেটের দারোয়ান চাচার বাড়ি যাব। শুনেছি তার মেয়ের বিয়ে নিয়ে নাকি কিছু সমস্যা হচ্ছে। বিষয়টা সত্যি কিনা একটু খোঁজ নিয়ে দেখতে চাই। যদি সত্যি হয় তাহলে আমি আমার পরিবারকে বলবো যেন তারা সাহায্য করে। এখন তো অনেকেই ভুয়া অজুহাত দেখিয়ে টাকা হাতায়। আমি চাই না কোনো অসহায় মানুষ এমনভাবে প্রতারিত হোক। রোদ কিছুক্ষণ নির্বাক হয়ে রইল। এমন উদার মন আর এমন মানবিকতা। নিহার প্রতি তার মনের ভেতর আস্তে আস্তে এক অদ্ভুত দুর্বলতা জন্ম নিচ্ছিল। হাঁটতে হাঁটতে নিহা হঠাৎ রোদকে জিজ্ঞেস করল, আচ্ছা রোদ, তোমার বাবা কি করেন? রোদের কণ্ঠ হঠাৎ ভারী হয়ে এলো। একথা যদি জানো হয়তো তুমি আমার সাথে আর মিশতে চাইবে না। নিহা অবাক হয়ে থেমে গেল। এমন কি কাজ করেন তোমার বাবা যে জানলে আমি দূরে সরে যাব? রোদ চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমার বাবা একজন কৃষক, গ্রামে কৃষি জমিতে দিনরাত খেটে খান। নিহা হেসে উঠল মৃদু স্নেহে, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। এতে লজ্জার কি আছে রোদ? পৃথিবীর সব কৃষক যদি মাঠে ঘাম না ঝরায় তাহলে আমরা খাওয়ার জন্য একদানা ভাতও পেতাম না। কৃষক মানেই সম্মানের মানুষ। আমাদের সবার উচিত তাদের মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করা। নেহার এমন অকৃত্রিম সত্য ভাষণ শুনে রোদ স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতর যেন ঝড় বয়ে গেল, আর মনে নিঃশব্দে গড়ে উঠল এক কোমল কোণ, যেখানে শুধুই নিহার জন্য স্থান। নিহা রোদকে নিয়ে দারোয়ান চাচার বাড়ি থেকে ফিরছিল। চোখে ঝিলিক, মনে এক অদৃশ্য স্নিগ্ধতা। পথে হঠাৎই সে একটু অন্যরকম পথ ঘুরল। একটি ছোট
অথচ উজ্জ্বল এতিমখানার দিকে। দরজার বাইরে থেকে চুপচাপ ভেতরের শিশুদের খেলা, হাসি আর কান্নার মিলন মেলায় চোখ রাখল। নিঃসঙ্গ মনে হচ্ছিল, যেন সেখানে ভীষণ আনন্দের খোঁজ মিলেছে। নেহা তাড়াহুড়ো করল না, বরং ধীরে ধীরে ভেতরে ঢুকল। ছোট ছোট হাতগুলো ছুঁয়ে দেখল, অল্প বয়সী মুখগুলোকে ভালোবাসার আলতো আলতো স্পর্শ দিল। তারপর তার ফোনে অনলাইনে খাবারের অর্ডার দিল, যাতে এই ক্ষুধার্ত শিশুরা ভালোভাবে খেতে পারে। রোদ, যা নিহার পাশে বসেছিল, সমস্ত দৃশ্য মন দিয়ে দেখল। তার চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা ফুটে উঠল। নিহার এমন মানবিক দিক, তার কোমল হৃদয়, এমন দয়া, সব কিছুই রোদকে মুগ্ধ করল। সে পুরোপুরি ফিদা হয়ে গেল। নিহার প্রতি তার ভালোবাসাও আরও গভীর হয়ে গেল। অন্যদিকে মেঘের দিনগুলো যেন এক আশীর্বাদের মতো গড়িয়ে যাচ্ছিল, কারণ মেঘের দাদা এখন বাড়িতে রয়েছেন। সাধারণত মাসের বেশিরভাগ সময় দাদা দেশের বাহিরে থাকেন, আর মেঘ তখন এ বাড়িতে একাকী থাকত। কিন্তু এখন দাদা থাকায় মেঘের জন্য ঘরটি যেন রূপকথার রাজকন্যার প্রাসাদ। দাদার কোমল হাসি, আশীর্বাদময় কথাবার্তা, সব কিছুই মেঘের দুনিয়াকে আলোকিত করেছিল। রোদ বাড়ি পৌঁছতেই সমস্ত কিছু তার মাকে খুলে পড়ল। নিহার প্রতি তার মনোভাব, নিহার মানবিক দিক আর নিজের অনির্ণয়। রোদের মা হালকা গম্ভীর হেসে বললেন, তোর কথা শুনে মনে হচ্ছে মেয়েটা সত্যিই ভালো, কিন্তু তার পরিবার কেমন তা জানতে হবে। আগে তোদের সম্পর্ক দৃঢ় হতে হবে। আর তুই যদি সত্যিই ভালোবাসিস, আর সে তোর গরিব ও কৃষক পরিবারের ছেলে জেনেও তোর প্রতি অনুভূতি অপরিবর্তিত রাখে, তবে বুঝে নে তার ভালোবাসা 100% সত্যি। রোদ স্থির চিত্তে বলল, ঠিক বলছো মা, আগে আমাদের সম্পর্কের একটা নাম আসুক, তারপর সব দেখব। দুজনের জীবনে দিনগুলো অদৃশ্যভাবে ছুটতে লাগলো। মাস কেটে গেল 4। রোদের মনে ক্রমেই শক্তি গড়ে উঠল, আর অবশেষে সেই দিন এলো যখন সে নিহাকে প্রপোজ করার জন্য সমস্ত ভয়ের সীমানা পেরিয়ে দাঁড়ালো। রোদের মনে একটা ভয় ছিল, নেহা যদি প্রত্যাখ্যান করে তবে। কিন্তু নেহার কাছে সব ভীতি অচল হয়ে গেল। নেহা প্রপোজাল একটি মাত্র শব্দে গ্রহণ করল। বেশ কিছুক্ষণ তার ভার্সিটির পুকুর পাড়ে বসে রোদ ও নিহা, শান্ত জলরাশির প্রতিফলনে নিস্তব্ধতা আর তাদের হৃদয়ের রূপকথা যেন মিলিত হয়ে নীরবতায় ভেসে যাচ্ছে। রোদ ভাবল, নিহা, তোমার পরিবার কেমন? তারা কি আমাদের সম্পর্ক মেনে নেবে? নিহা লাজুকভাবে কিন্তু দৃঢ়ভাবে বলল, জানি না, তবে তুমি যদি দাদুর মন জয় করতে পারো, সব কিছু সম্ভব। রোদ চুপচাপ ভাবল। কিন্তু আমি তো সরাসরি দাদুর সাথে দেখা করতে পারবো না। নেহা মৃদু হেসে বলল, একটা উপায় আছে, তুমি রাজি হবে কি? রোদ উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করল। কি উপায়? নেহা বলল, দাদুর জন্য একজন ড্রাইভার লাগবে। তুমি গাড়ি চালাতে পারো তো? হ্যাঁ, গাড়ি চালাতে পারি। রোদ উত্তর দিল। নেহা ধীরে বলল, দেখো, দাদা মাসের মধ্যে 20 দিন দেশের বাইরে থাকে। বয়স বেড়েছে, তবুও দাদা এখনও স্ট্রং। দেশের বাইরে সব গুরুত্বপূর্ণ ডিল নিজেই সামলান, আর দেশের ভেতর থাকাকালীন তুমি তার ড্রাইভার হিসেবে থাকবে। একটা ভালো বেতন পাবে, যা দিয়ে তুমি তোমার পরিবারকেও সহায়তা করতে পারবে। থাকা খাওয়া আমাদের বাড়িতে সকল সুবিধে পাবে। রোদ কিছুটা ভাবল, তারপর নিষ্প্রয়োজনভাবে রাজি হয়ে গেল। রোদ বাসায় এসে রাতে খাবার টেবিলে বাবা মাকে জানালো সে হোস্টেলে থেকে পড়াশোনা করবে। বাবা মা প্রথমে কিছুটা বিরক্ত হলেও শেষ পর্যন্ত রাজি হলেন। পরের সকালে রোদ কিছু পুরাতন কাপড় চোপড় নিয়ে নেহার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে ভালোবাসা, সাহস আর আবেগের মিলনে জীবন নতুন রূপ নেবে। রোদ নিশ্চিন্তভাবে নিহাদের বাড়ির দিকে এগোচ্ছিল। সঙ্গে সঙ্গে রোজকার মতো ফোনটা হাতে তুলে নিল। নেহা নাম্বার ডায়াল করলো। ফোনের একপাশ থেকে নিখুঁত কণ্ঠে নেহা উত্তর দিল, হ্যালো নিহা, আমি তোমাদের বাড়ির সামনে পৌঁছে গেছি। রোদ বলল, একটু অপেক্ষা করো, আমি আসছি। নেহা ধীর কণ্ঠে উত্তর দিল, যেন কোনো আশ্চর্য বা আগ্রহের ছোঁয়া ধরা দিচ্ছিল।
কয়েক মিনিটের মধ্যে নিহা রোদকে বাড়ির ভেতরে নিয়ে গেল। ধীরে ধীরে বাড়ির নীরব পরিবেশে পা রাখতেই রোদ বুঝতে পারল এখানে শুধু চার দেয়ালের মাঝেই নয়, সময়ের মৃদুগতি এবং সম্পর্কের গভীরতা যেন এক অসাধারণ স্পর্শ তৈরি করছে। নিহার দাদা একদম শান্ত এবং স্থির চাহনিতে রোদের দিকে তাকালেন। তোমার নাম কি? তোমার বাবা কি করেন? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন। রোদ একটু লজ্জা পেলেও আন্তরিকভাবে উত্তর দিল। আমার নাম রোদ, বাবা কৃষক, আর নিহা আমি একই বিশ্ববিদ্যালয়ে পড়ি। দাদু রোদকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। চোখের অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতার মিশ্রণে মনে হলো রোদকে ড্রাইভার হিসেবে রাখা নিরাপদ। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর তিনি রোদকে স্টোর রুমে থাকার অনুমতি দিলেন। রোদ নিজের কাপড় চোপড়গুলো সজ্জিত করতে করতে মৃদু হাওয়া খাচ্ছিল, যেন কোনো অজানা শান্তির অনুভূতি তার চারপাশে ভেসে উঠছে। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠে চিৎকারের মতো আওয়াজ শুনল। কে আপনি? এখানে কি করছেন? রোদের মনে হলো কণ্ঠটা তার খুব পরিচিত, তাই রোদ স্বাভাবিকভাবেই ঘুরে তাকালো। চোখের সামনে দাঁড়িয়েছিল এক রহস্যময়ী সুন্দরী মেয়ে। এক হাতে ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছে, আর চোখে অদ্ভুত এক পরিচিতির ছাপ। মনে হচ্ছিল যেন রোদ বহুদিন ধরে চেনে। মেয়েটির দৃষ্টি রোদকে যেন একরাশ গভীরতার মধ্যে আটকে দিল। সময় যেন স্থির হয়ে গিয়েছিল, চারপাশের সব শব্দ নিঃশব্দ হয়ে গেছে। রোদ হঠাৎ কাঁপতে লাগলো। কোনো অজানা কারণে মেয়েটির চোখে সেই অপরিচিত পরিচিতি তাকে অজান্তেই কেঁপে তুলল। আপনি কে? রোদ কম কণ্ঠে জিজ্ঞেস করলো, কিন্তু তার ভেতরের উত্তেজনা ও অচেনা আকর্ষণ স্পষ্ট। মেঘ নীরবভাবে রোদকে অপলক চেয়ে রইল। চোখের গভীরতায় যেন হাজারো অজানা গল্প লুকানো। রোদ বুঝতে পারল না এই মুহূর্ত থেকে তাদের জীবন আর আগের মতো থাকবে না। মেঘের স্বপ্নমগ্ন দৃষ্টি হঠাৎ ভেঙে গেল। সে যেন নিজের আবেগ চাপা দিতে না পেরে আবার একটু কর্কশ কণ্ঠে বলে উঠল। কে আপনি? এই রুমে কি করছেন? তার কণ্ঠে ভয়, কৌতূহল আর এক ধরনের শীতলতা মিশেছিল। ঠিক তখনই পেছন থেকে নীরবতা ভেদ করে শোনা গেল পরিচিত কণ্ঠ, নিহার কণ্ঠ। আরে মেঘ, ও রোদ, আমার ভার্সিটির সিনিয়র আর দাদুর নতুন ড্রাইভার। মেঘের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মনে হলো তার বুকের ভেতরে জমে থাকা ঝড় আচমকাই থেমে গেলেও কোথাও একটা গোপন যন্ত্রণা দানা বাঁধতে শুরু করেছে। নিহা তখন রোদকে হেসে বলল, রোদ, ওর কথায় কিছু মনে করো না, তোমাকে না চিনেই বলেছে। রোদ এক মুহূর্ত থেমে মেঘের দিকে তাকালো, চোখে অদ্ভুত প্রশ্নের ঝলক। ধীরে ধীরে জিজ্ঞেস করলো, উনি তোমার কি হয়? নিহা হেসে যেন অবহেলায় উত্তর দিল, আমার কিছুই হয় না, সে এই খান পরিবারের কাজের মেয়ে। এই কথাটা শুনেই মেঘের বুকটা কেঁপে উঠল। চোখে অপমানের জল গড়াতে চাইলেও সে চেপে রাখল। একরাশ কষ্ট বুকে জমে নিয়ে নিঃশব্দে ঘর ছেড়ে বের হয়ে গেল। রোদ এক অদ্ভুত শূন্যতায় ডুবে গেল, কি যেন হারিয়ে গেল মুহূর্তেই। অথচ সে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পরেই নিহা রোদের সঙ্গে হালকা গল্প করে চলে গেল। বাড়ি আবার নীরবতায় ডুবে গেল। রাত, সবে খাওয়া দাওয়া শেষ করেছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। রোদ অবাক হয়ে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে মেঘ। চোখে উদ্বেগ, ঠোঁটে কাঁপন। মেঘ ধীরে তবু দৃঢ় কণ্ঠে বলল, মিস্টার রোদ, আপনি কাল সকালে এই বাড়ি থেকে চলে যাবেন। কেন বা কী কারণে এসব জিজ্ঞেস করবেন না। শুধু মনে রাখবেন, এতে আপনার মান সম্মান বাঁচবে, আপনার বিপদও কাটবে। এ কথা বলেই মেঘ অন্ধকারে মিলিয়ে গেল। রোদ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো তার বুকের ভেতরে অজানা এক আতঙ্ক খামচে ধরেছে। বিছানায় বসে বারবার নিজেকে প্রশ্ন করল, এই মেয়েটা এমন কথা বললো কেন? আমার কি বিপদ হতে পারে? আমি তো শুধু নিহাকে পাওয়ার জন্য এসেছি, আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এসেছি। কিন্তু উত্তর পেল না। ঢাকার ধনকুব রফিক চৌধুরীর একমাত্র সন্তান রোদ, যে এতদিন রাজপুত্রের মতো জীবন কাটিয়েছে, সে কোনোদিন এমন কষ্ট, এমন অস্থিরতার স্বাদ পায়নি। অন্ধকার স্টোররুমে শুয়ে শুয়ে সে কেবল ঘুমের ভান করল, অথচ মনের ভেতর একরাশ ঝড় বয়ে চলল। এভাবেই কেটে গেল 7টা দিন। সেদিন বিকেলে নিহার দাদুর হঠাৎ বিদেশ যাওয়া লাগলো।
রোদ দায়িত্বশীলতার সঙ্গে তাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে রাতের দিকে বাড়ি ফিরল। বাড়ির গেট পেরোতেই তার কানে ভেসে এলো চিৎকার। দম ফুরিয়ে দৌড়ে গিয়ে যা দেখল তার বুক কেঁপে উঠল। মেঘকে তার সৎমা বেদম মারছে, হাতে গরম খুন্তি, আর সেটাই বারবার মেঘের শরীরে চেপে ধরছে। মেঘ অঝরে কাঁদছে, আর্তনাদ করছে, যেন প্রতিটি আর্তনাদ আকাশ বিদর্ণী করে দিচ্ছে। কিন্তু অবাক করার মতো বিষয়, এই দৃশ্য দেখে নিহা মুখ টিপে হাসছিল, আনন্দ পাচ্ছিল। তার চোখে মেঘের যন্ত্রণা কোনো দুঃখের জন্ম দেয়নি, বরং অদ্ভুত এক সুখের স্রোত বয়ে দিয়েছে। রোদের বুকটা মোচড় দিয়ে উঠল, ভেতরে ভেতরে সে ব্যথায় কেঁপে গেল। কোন অপরাধে ওর সঙ্গে এমনটা করা হচ্ছে? সেই মুহূর্তেই রোদের মনে শুধু মায়াই ভর করল। একটা অচেনা অথচ পরিচিত মেয়ের জন্য বুকের ভেতর হাহাকার জমে উঠল। রোদ নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, মেয়েকে এভাবে নির্যাতন করা হচ্ছে, অথচ চারপাশে কেউ তাকে থামাচ্ছে না। হঠাৎ সে সাহস করে নিহার তার বোন মিহাকে জিজ্ঞেস করলো, তোমরা ওকে এত নির্যাতন করছো কেন? কি দোষ করছে ও? নেহা মুখটা শক্ত করে উত্তর দিল, ও মায়ের টাকা চুরি করেছে, তাই শাস্তি দিচ্ছে মা। রোদ রাগার অবাক মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তাই বলে এভাবে মানুষকে পশুর মতো মারধর করা যায় নাকি? রোদের কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে মুহূর্তেই পরিবেশটা ভারী হয়ে উঠল। এক মুহূর্তের জন্য হলেও নিহা চুপ করে গেল। তারপর হঠাৎ মায়ের হাত চেপে ধরে বলল, থামো মা, আর নয়। কিন্তু রোদের মনের ভেতর প্রশ্ন আর সংশয়ের পাহাড় জমে গেল। সে ধীরে ধীরে ফিরে এলো নিজের স্টোর রুমে, অথচ মন ভরে উঠল অস্থিরতায়। বসে বসে মনে মনে ভাবল, মেঘের উপর যখন এমন অমানবিক নির্যাতন হচ্ছিল, তখন নিহার মুখে আনন্দের হাসি দেখলাম। এটা কি তবে নিহার আসল রূপ? সেদিন রাতে রোদ ঘুমাতে পারল না, অজানা চিন্তায় মনটা ছটফট করতে লাগলো। অবশেষে আনমনে ছাদে উঠে গেল। সেখানে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। অন্ধকারে ছাদের এক কোণে বসে আছে মেঘ। চাঁদের আলো তার মুখে পড়েছে, আর চোখে জমে থাকা জলের রেখা যেন রাতকেই ভিজিয়ে তুলছে। রোদকে দেখে মেঘ দ্রুত উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু রোদ এগিয়ে গিয়ে তার পথ আটকালো। একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। এই প্রথমবার রোদ মেঘের মুখটা স্পষ্টভাবে দেখল। মুহূর্তেই তার বুকের ভেতর একটা অজানা ধাক্কা লাগলো। আলো অন্ধকারে জড়ানো সেই মুখের দিকে তাকিয়ে তার চোখ থমকে গেল। মনে মনে রোদ বিস্ময়ে ভরে উঠল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি মায়াবী চেহারা, কি অদ্ভুত রূপ, যেন আসমান থেকে নেমে আসা কোনো পরী। মেঘের চোখে ছিল গভীর বেদনার ছায়া, অথচ সেই বেদনাই তাকে করে তুলেছিল আরো মোহনীয়। ভেজা ঠোঁট, লাজুক দৃষ্টি, আর মুখের চারপাশে ছড়িয়ে থাকা এলোমেলো চুল যেন রোদের মনকে অদ্ভুত এক জাদুর জালে বেঁধে ফেলল। রোদ তাকিয়ে রইল অপলক। তার চারপাশে যেন পৃথিবীর সব শব্দ নিস্তব্ধ হয়ে গেল। শুধু শোনা যাচ্ছিল নিজের বুকের ধকধক শব্দ। এই প্রথম রোদ অনুভব করল সৌন্দর্যের সাথে কষ্টের মিশ্রণ কেমন করে মানুষকে স্বর্গীয় করে তোলে। মেঘ ভয় আর সংকোচ মিশ্রিত কণ্ঠে বলল, কেউ যদি দেখে ফেলে তবে আমার বিপদ হবে, তাই তাড়াতাড়ি বলুন। রোদ কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে প্রশ্ন করল, প্রথমে এটা বলো, তোমাকে নিহার মা এমন অমানবিক নির্যাতন কেন করে? তোমার দোষী বা কে? মেঘ চোখ নামিয়ে শান্ত গলায় বলল, মনে আছে আমি আপনাকে বলেছিলাম এ বাড়ি থেকে চলে যেতে? তার জন্যই। এতদিন দাদুর কারণে কিচ্ছু করেনি, কিন্তু দাদু দেশে না থাকায় সব বেড়ে গেছে। মেঘের বুক ধকধক করতে লাগলো। তুমি তো আরো বলেছিলে আমার সম্মান আর জীবন বিপদের মুখে, কেন? মেঘের ঠোঁট কেঁপে উঠল। কিছু বলার আগে হঠাৎ পেছন থেকে কারো পদশব্দ শোনা গেল। আতঙ্কে মেঘ দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। রোদ অবাক হয়ে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের মধ্যেই সামনে এসে দাঁড়ালো নেহা। কোনো কিছু না বলেই সে হঠাৎ রোদের গলায় হাত জড়িয়ে ধরে মিষ্টি গলায় বলল, কেমন আছো জান? এই দৃশ্য কোণের আড়াল থেকে সবকিছু চুপচাপ দেখছিল মেঘ। তার বুকটা মোচড় দিয়ে উঠল। এটা কেমন রূপ নেহার? একদিকে আমার উপর অমানবিক নির্যাতন, অন্যদিকে রোদের কাছে এমন।
চোখের জোর সামলাতে না পেরে সে নিঃশব্দেই ছায়া থেকে নেমে নিজের ঘরে চলে গেল। এরপর কেটে গেল আরও 5 দিন। এই 5 দিনে রোদ বহুবার মেঘকে খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। মেঘ যেন হাওয়া হয়ে গেছে। হঠাৎ একদিন সকালেই নিহা এসে বলল, রোদ, কাল সকালে দাদু আসবে, তুমি তাকে রিসিভ করে নিয়ে আসবে। পরদিন সকাল। রোদ ঘুম থেকে উঠে রেডি হচ্ছিল, হঠাৎ চমকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘ, তার মুখ শুকনো, চোখে ক্লান্তি। রোদ এগিয়ে গিয়ে কণ্ঠে তীব্র আকুলতা নিয়ে বলল, এই কয়েকদিন কোথায় ছিলে তুমি? এখন কোথা থেকে বের হলে? মেঘ শান্ত কিন্তু ভাঙা কণ্ঠে উত্তর দিল, নিজের ঘরে বন্দি ছিলাম, আজ দাদু আসবে তাই সাময়িক মুক্তি মিলেছে। মেঘের চোখে উদ্বেগ জমে উঠল। আমি তোমার কাছ থেকে উত্তর চাই মেঘ। আমি মরিয়া হয়ে আছি সত্যিটা জানার জন্য। মেঘ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, আপনার সব প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই, শুধু এইটুকু বলবো, আপনাকে ফাঁসানো হচ্ছে, আর সেই ফাঁদে আমাকেও টেনে নেওয়া হচ্ছে। কিভাবে ফাঁসাবে সেটা নেহা আর তার মা খুব ভালো করেই জানে। এই বলে মেঘ তাড়াহুড়ো করে চলে গেল। রোদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মনে জন্ম নিল নতুন প্রশ্ন। নিহা কেন একটা কাজের মেয়েকে নিয়ে আমাকে ফাঁসাবে? এতে ওর কি লাভ? কি খেলাটা চলছে এই বাড়ির ভেতরে? উত্তরহীন প্রশ্ন নিয়ে রোদ বেরিয়ে পড়ল এয়ারপোর্টের পথে। নিহার দাদুকে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরিয়ে আনলো রোদ। গাড়ি থেকে নামার সময় দাদুর চোখে যেন শান্তির ছায়া। বহুদিন পর ঘর ঝরে আবার প্রাণ ফিরে এলো। নিহার বাবা সেদিন প্রথমবার 2-1 রোদের দিকে ভালো করে তাকালো। সে দৃষ্টি অদ্ভুত, অস্বস্তিকর। রোদের বুকের ভেতর হঠাৎ কেমন একটা অজানা অস্বস্তি জন্ম নিল। সে মনে মনে ভাবল, এমন চাহনি কেন? কিসের ইঙ্গিত লুকিয়ে আছে এই চোখে? অন্যদিকে মেঘের বুক আজ ভরে উঠেছিল এক অন্যরকম আনন্দে। প্রিয় দাদু বাড়ি ফিরেছেন, এবার অন্তত শান্তিতে থাকা যাবে। সৎমা যে দানবীয় খেলা শুরু করেছিল রোদের নিয়ে, হয়তো কিছুদিনের জন্য থেমে যাবে, কিন্তু ভাগ্য যেন সবসময় মেঘকে নতুন পরীক্ষায় ফেলে। রাতে খাবার শেষ করে হঠাৎ সৎমা ডাক দিল, শোন, এই দুধটা খেয়ে নে। মেঘ অবাক হয়ে তাকালো। সে মানুষ, তাকে ভালো করে ভাত খেতে দেয় না, সে আজ নিজে হাতে দুধ খাওয়ার কথা বলছে। মেঘ বিস্ময়ে স্থির হয়ে গেল। সৎমা ব্যঙ্গ হাসি দিয়ে বলল, এত অবাক হচ্ছিস কেন? এটা তোর দাদুর অর্ডার। দাদুর নাম শুনে মেঘের মন শান্ত হলো। ভাবলো নিশ্চয়ই দাদুর আদেশে এমনটা হচ্ছে, কিন্তু সৎমা থামল না। কণ্ঠে মায়ের অভিনয় মেঘে বলল, দুধ খাওয়া হলে এই গ্লাসটা নতুন ড্রাইভারের কাছে দিয়ে আসিস, ফেরার পথে গ্লাসটা নিয়ে আসবি। মেঘ দুধ খুব ভালোবাসত। দেরি না করে দুধ খেয়ে গ্লাস হাতে দিল। এবার রোদের জন্য 1 গ্লাস নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে গেল গেস্ট রুমের দিকে। দরজায় টকটক শব্দ হতেই রোদ দরজা খুলে অবাক হয়ে দেখল সামনে দাঁড়িয়ে মেঘ। রোদ হেসে বলল, ভিতরে আসো মেঘ। মেঘ ভিতরে ঢুকে নিঃশব্দে গ্লাসটা এগিয়ে দিল। এটা দ্রুত খেয়ে নিন। রোদ দেরি করলো না, গ্লাসের দুধ শেষ করে গ্লাস নামাতেই মেঘ চলে যেতে চাইল। পা বাড়াতেই রোদ আচমকা তার পথ আটকালো। ঠিক তখনই হঠাৎ মেঘের শরীর কেঁপে উঠল। চোখ উল্টে গিয়ে সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আতঙ্কে রোদের বুক কেঁপে উঠল। তড়িঘড়ি করে মেঘের কোলে তুলে খাটে শুয়ে দিল। তারপর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল, যেন বাহিরে কেউ কিছু টের না পায়। কিন্তু কয়েক মুহূর্তের পর রোদও মাথা ঘুরতে শুরু করলো, চোখ ঝাপসা হয়ে এলো। আর কোনো কিছু বুঝে ওঠার আগে সে ঢলে পড়ল মেঘের উপর। অচেতন রাত কেটে গেল। সকালে দরজা ভাঙার শব্দে কেঁপে উঠল ঘর। ঝড়ের মতো ভেতরে ঢুকে পড়ল সবাই। মুহূর্তেই চারপাশে হইচই শুরু হলো। রোদও মেঘের জ্ঞান ফিরতেই দেখল ঘর ভর্তি মানুষ, আর সবার চোখে ঘৃণা। মেঘকে লক্ষ্য করে থুতু ফেলছে তারা, মুখে একের পর এক কুৎসিত শব্দ। মেঘের সৎমা মুখে এক ধরনের তৃপ্তির হাসি নিয়ে এগিয়ে এলো দাদুর দিকে। চারপাশে মানুষের ভিড়, কানাকানি, ফিসফাসে। বাড়ির বাতাস যেন ভারী হয়ে উঠেছে। মেঘ লজ্জা আর ভয়ে মাথাটা নিচু করে কাঁপছে, আর রোদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি ঘটছে, কেন ঘটছে, কিছুই যেন বুঝে উঠতে পারছে না। সৎমা গলায় ভর দিয়ে কটাক্ষের সুরে বলল, দেখলেন তো আব্বা, এত আদর যত্নে বড় করলেন, মাথার মুকুট করে রাখলেন। তার ফল কি হলো? আপনার এই নাতনি আজ আমাদের সবার
মান সম্মান মাটিতে মিশিয়ে দিল। আমি তো বহুবার আপনাকে সাবধান করেছিলাম, বলেছিলাম এই মেয়ের চরিত্র ভালো না, আমার চোখ তো ভুল দেখে না। তার ঠোঁটে এক অদ্ভুত বিজয়ের হাসি, যেন বহুদিনের প্রতিশোধ আজ তাদের হাতের মুঠোয় ধরা দিয়েছে। কথাগুলো ছুরির মতো বিদ্ধ হলো মেঘের হৃদয়ে। সে ভেঙে পড়া গলায় ফিসফিস করে বলল, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। কিন্তু কে শুনছে তার কথা? ভিড়ের মধ্যে থেকে ভেসে আসছে গালি, ধিক্কারার, থুতু ফেলার শব্দ। দাদুর আগে ফুঁসছেন, চোখ লাল হয়ে উঠেছে। চুপ, আর একটা শব্দ নয়। কঠোর গলায় দাদু গর্জে উঠলেন, তুই আমাদের বংশের ইজ্জত মাটিতে মিশিয়ে দিবি, আর তুই? দাদু রোদের দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, তোর উপকার করেছি চাকরি দিয়ে, মাথার ওপর ছাদ দিয়ে, আর তার প্রতিদান দিলি এইভাবে? ছি! রোদ হতভম্ব। সে বারবার বোঝাতে চাইল, দাদু বিশ্বাস করুন, এটা একটা ভুল বোঝাবুঝি, আমাদের সঙ্গে কেউ অন্যায় করছে। কিন্তু সৎমা সঙ্গে সঙ্গে কথার গতি বাড়িয়ে দিল, এখন আর অজুহাত দিয়ে লাভ নেই, নিজের চোখেই তো দেখলেন সবাই। একটা কাজের ছেলেকে ঘরে তুলেছেন, এখন তার ফল ভোগ করছেন। মান সম্মান রক্ষার একটাই পথ, এখনই বিয়ে। মানুষের মধ্যে হইচই শুরু হলো। কেউ বলছে, ঠিকই তো, মান বাঁচাতে হলে বিয়ে ছাড়া আর উপায় কি? ছি, মেয়ে এত নিচে নামলো। মেঘের বুক কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে দাদুর পা জড়িয়ে ধরে বলল, দাদু, আমি কিচ্ছু করিনি, আমাকে বিশ্বাস করুন। কিন্তু দাদুর চোখে তখন রাগার লজ্জার আগুন। তিনি সবার সামনে ঘোষণা করলেন, আজই কাজিনকে ডেকে বিয়ে পড়ানো হবে, আর আমি এক মুহূর্ত দেরি করব না। মুহূর্তেই চারিদিকে আরো হট্টগোল শুরু হয়ে গেল। মেঘের চোখ ভিজে উঠল অশ্রুতে। রোদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ভাবছে, এটা নিছক কোনো ঘটনা নয়, এর পিছনে একটা চক্রান্ত আছে, আর সেই চক্রান্তের কেন্দ্রবিন্দু নিহা আর তার মা। রোদের মনে হঠাৎ ঝড় উঠল। নিহা কোথায়? কেন সে সামনে আসছে না? তবে কি সে রাগ করে সামনে আসছে না? অজানা ষড়যন্ত্রের ফাঁদে আটকে গেল রোদ। সারা বাড়ি তোলপাড় করা এক অগ্নিগর্ভ পরিস্থিতি। মেঘের দাদু সকালবেলা ঘোষণা দিয়েই ফেললেন, আজকেই কাজে আসবে, আর আজকেই এই লজ্জার সমাধান হবে। মেঘ আর রোদের বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। চারদিকে যেন ঝড় বয়ে গেল। মেঘ তখনও হতবিহ্বল। সবকিছুই তার মাথার উপর দিয়ে গেছে। যখন তার পুরোপুরি হুঁশ ফিরল, তখন সে বুঝল দাদু নিজের রুমে চলে গেছেন, সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। মেঘ এক দৌড়ে ছুটে গেল দাদুর রুমে। দরজা ঠেলে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, দাদু, এই দুনিয়ার সবাই যদি আমায় ভুল বুঝেও থাকে, অন্তত তুমি তো আমার সত্যিটা বিশ্বাস করো। আমি এমন লজ্জাজনক কিছু কখনো করিনি দাদু, কখনো না। কিন্তু দাদুর চোখ তখন রক্তের মতো লাল। চেয়ারে বসে থাকা সেই প্রবল ব্যক্তিত্বের মানুষটি গর্জে উঠলেন সিংহের মতো, তোকে আমি বুকের মানিক করে বড় করেছি, স্নেহ দিয়ে আগলে রেখেছি, তার প্রতিদান দিলি এই কলঙ্ক দিয়ে। আমি খান বাহাদুর, আমার চোখের দিকে তাকিয়ে এই শহরের কেউ কথা বলতে সাহস করে না। আর আজ আমারই নাতনিকে নিয়ে সবাই আঙুল তুলছে। আমার মান মর্যাদা মাটির সাথে মিশিয়ে দিলি তুই। যা, সরে যা আমার চোখের সামনে থেকে, এক্ষুনি যা। মেঘের ঘুমটা যেন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। দাদার কাছে তার শেষ আশ্রয়টুকু হারালো। নীরবে বেরিয়ে এলো ঘর থেকে। বাহিরে এসে দেখলো সামনে দাঁড়িয়ে আছে তার বাবা। চোখ ভিজে উঠল মেঘের। সে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, বাবা, একবার তুমি বলো তো, আমি কি অপরাধ করেছি? সৎমা আর বোনের নির্যাতন সহ্য করে কতটা কষ্টে বড় হয়েছি তুমি তো জানো। তুমি কখনো আমাকে একবার কোলে তুলে নাওনি, মাথায় হাত বুলিয়ে দাওনি। আমি তোমার মেয়ে, তবুও তোমার কাছে ভালোবাসা পাইনি কখনো। কথাগুলো বলতে বলতে হাওয়া করে কান্নায় ভেঙে পড়ল মেঘ। আজকে প্রথমবার, হ্যাঁ জীবনে এই প্রথম তার বাবা এগিয়ে এলেন। কাপা হাতে মেয়ের মাথায় হাত রেখে বললেন, মেঘ, তুই এই বিয়েটা করে নে, দেখবি এরপরেই তোর ভালো হবে, সুখে শান্তিতে থাকতে পারবি।
মেঘ চোখের পানি আটকে অবাক হয়ে তাকিয়ে রইল। আজ তার বাবা তাকে স্পর্শ করেছে, মাথায় স্নেহের হাত রেখেছে, এ যেন স্বপ্নেও ভাবেনি সে। অন্যদিকে রোদ তখন পাগলের মতো ছটফট করছে, বারবার ফোন করছে নিহাকে, কিন্তু কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারছে না। মনে হচ্ছে নিহা ইচ্ছে করেই দূরে সরে আছে, তাকে ভুল বুঝে সামনে আসছে না। নিজের ভেতরে রোদ দম বন্ধ কষ্টে ভাবছে, নিহা, তুমি কেন আমাকে বিশ্বাস করলে না? কেন এই ফাঁদ থেকে আমাকে বাঁচাতে এলে না? তুমি কি সত্যি চাইছো আমি এইভাবে ধ্বংস হয়ে যাই? অবশেষে বিকেল 5টার সময় কাজে এসে হাজির। পুরো বাড়ি সাক্ষী হয়ে গেল। চোখের পানিতে ভাসতে ভাসতে অভিমান আর লজ্জার পাহাড় বুকে নিয়ে মেঘ বসল বিয়ের আসরে। রোদের দিক থেকে কেন যেন প্রতিরোধী নেই, সে পরিস্থিতির কাছে অসহায়। এক নিঃশ্বাসে কাজে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। এভাবে শেষ হয়ে গেল নাটক, আর শুরু হলো এক অচেনা পথ চলা। মেঘা রোদের আকস্মিক বিয়ে। বিয়ে শেষ হতেই মেঘের দাদু সবার সামনে রোদের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, রোদ, যতদিন না তুমি পড়াশোনা শেষ করে আমাদের কোম্পানিতে জয়েন করছো ততদিন এখানেই থাকবে। এরপর নিজের বাসা ভাড়া করে আলাদা হবে। আমাদের পরিবারের নিয়ম এটি। রোদের বুক ভেঙে যাচ্ছে। সে মনে মনে ভাবছে, এটাই কি আমার নিয়তি? আমি কি সত্যি মেঘের সাথে ফাঁদে জড়িয়ে গেলাম, নাকি আল্লাহ আমাকে অন্য কোনো রহস্যময় পথে নিয়ে যাচ্ছেন? বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই মেঘের দাদু গম্ভীর মুখে নির্দেশ দিলেন, রোদ যতদিন না পড়াশোনা শেষ করে আমাদের কোম্পানিতে জয়েন করছে ততদিন সে এ বাড়িতেই থাকবে, আর আজ থেকে মেঘের রুমেই থাকবে। তার ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠস্বর যেন কারো আপত্তির সুযোগই রাখল না। মেঘ চুপচাপ শুনে গেল। আজকেই প্রথম তার বাবা স্নেহের কিছু কথা বলেছেন, হয়তো তাই তার কণ্ঠে প্রতিবাদ নেই, শুধু এক নিস্তব্ধ দীর্ঘশ্বাস। রাতের নীরবতায় মেঘ আর রোদ দুজনে ঢুকে গেল মেঘের রুমে। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন শূন্য ঘরে প্রতিধ্বনির মতো কেঁপে উঠল। হঠাৎ রোদের চোখে রাগের আগুন। সে এক ঝটকায় মেঘের গলা চেপে ধরে ফিসফিস করে উঠল, তুই আমাকে ফাঁসিয়েছিস? তোদের মতো কাজের মেয়েদের জন্মের ঠিক নেই। তোদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করো বল। রোদের কথাগুলো যেন ছুরির মতো বিঁধে গেল মেঘের বুকের ভেতর। মুহূর্তেই মেঘের রাগ আর লজ্জা মিলে রক্ত হয়ে মাথায় উঠে গেল। সে এক ধাক্কায় রোদকে সরিয়ে দিয়ে দাঁত খিচিয়ে বলল, মিস্টার রোদ, আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, আপনি জানেনই না কাকে দোষ দিচ্ছেন। আপনাকে আমি ফাঁসাইনি, আপনাকে আপনার প্রিয় নেহাই ফাঁসিয়েছে। রোদ চোখ বড় বড় করে তাকালো। না, নিহা এমন করতে পারে না। সে আমাকে ভালোবাসে। নিহা মন মানসিকতায় অনেক ভালো। মেঘ তীক্ষ্ণ হাসি হেসে বলল, হায় রে কপাল, চোখ থাকতে অন্ধ মানুষও এইরকমভাবেই হয়। সেই মেয়েটাই কি ভালো যে নিজের বোনের উপর অমানবিক নির্যাতন দেখে আনন্দ পায়। হ্যাঁ রোদ, সেই নেহাই আপনাকে ফাঁসিয়েছে, শুধু আমাকে আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য। রোদ হতভম্ব হয়ে গেল। বোন মানে? আর তোমার সঙ্গে বিয়ের জন্য ফাঁসিয়েছে মানে? তুমি আসলে কি বলছো? মেঘ তখন এক নিঃশ্বাসে তার বুকের চাপা ক্ষতগুলো খুলে দিল। আমার জন্মের সময় আমার মা মারা যায়, সেই থেকে বাবা আমাকে দায়ী করে রেখেছে। একটিবারও আমাকে কোলে নেয়নি, মাথায় হাত রাখেনি। আমার রূপের কারণে সৎমা আর বোন আমাকে সারা জীবন নির্যাতন করেছে। গরম খুন্তির দাগ আমার শরীরে প্রায় সব জায়গাতেই আছে। হ্যাঁ রোদ, আমি কোনো কাজের মেয়ে নই, আমি এই বাড়ির বড় মেয়ে, আমি খান বাড়ির মেয়ে। সবকিছু এক নিঃশ্বাসে বলে ফেলি মেঘ দাঁড়িয়ে থাকলো, যেন বুকের ভেতরের পাহাড়টা হালকা হয়েছে। মেঘের চোখে হঠাৎ করে করুণার ছায়া নেমে এলো। তার বুকের মধ্যে যেন কেউ পাথর বসিয়ে দিল, কিন্তু তবু সে ফিসফিস করে প্রশ্ন করলো, তাহলে নিহা আমাকে কেন বেছে নিল? ভার্সিটিতে তো আরো অনেক ছেলে ছিল। মেঘ শুকনো চোখে তাকিয়ে শান্ত কণ্ঠে উত্তর দিল, কারণ আপনি একজন গরিব কৃষকের ছেলে। আপনার ঘরে আমি থাকলে সারা জীবন দারিদ্র্য আর কষ্টে কাটাবো, এই পরিকল্পনাই করেছে তারা। আমি যেন আজীবন অবমাননা আর যন্ত্রণার মধ্যে থাকি, আর আপনাকে এই ফাঁদে ফেলে আমার জীবনটাও ধ্বংস করে দিয়েছে তারা। রোদের বুকের ভেতর যেন আগুন আর বরফ মিশে যাচ্ছে। সে হঠাৎ অনুভব করলো যার ওপর সে ক্ষোভ ছাড়ছিল সেই মেয়েটাই আসলে সবচেয়ে বেশি নিপীড়িত,
সবচেয়ে বেশি প্রতারিত। ঘরের বাতাসটা যেন মুহূর্তেই থেমে গেল। অন্ধকারের ভেতর দুজন মানুষের কথাগুলো ধীরে ধীরে এক অদৃশ্য সুতোই গেঁথে যেতে লাগলো। মেঘ নীরব মুখে কিছুক্ষণের জন্য রোদের দিকে তাকালো, তারপর হালকা কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, রোদ, আমি আপনাকে আগে থেকে চিনতাম। আপনার সব কিছু আমার জানা। আপনি কৃষকের সন্তান, এটা আমার কাছে কোনো সমস্যা নয়। আপনার মনটাই আমার কাছে বড়। আপনি সহজ সরল ভালো মানুষ, এটাই আমার কাছে অনেক কিছু। রোদ অবাক হয়ে গেল। তার চোখে বিস্ময় আর সন্দেহ মিলে এক অদ্ভুত দৃষ্টি তৈরি করলো। তুমি আমাকে আগে থেকে চিনতে, কিন্তু কিভাবে? মেঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, মনে আছে একদিন বাসে এক বোরকা পরা মেয়েকে আপনি নিজের সিট ছেড়ে দিয়েছিলেন? সেই মেয়েটা আমি ছিলাম। সেই দিন আপনার মমতাময় আচরণটা আমি ভুলিনি। আপনি আর আমি একই ভার্সিটিতে পড়ি। আপনি নেহার 2 বছর সিনিয়র আর আমার 1 বছর সিনিয়র। রোদের চোখে যেন হঠাৎ আলো জ্বলে উঠল। তুমি তুমি বাসের সেই মেয়ে? তার মুখে এক মিশ্র হাসি আর অভিমান ফুটে উঠল। সেদিন বাস থেকে নামার পর আমি অনেক খুঁজেছি তোমাকে, অথচ তুমি একেবারে কাছে ছিলে। আর এখন সব বুঝতে পারছি। রোদ থেমে গিয়ে আবার গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা, নেহা যে আমার সঙ্গে এত বড় বেইমানি করলো, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? মেঘ তখন চোখের কোণায় আড়াল করা দৃঢ়তা নিয়ে বলল, আজ রাত 12টায় তুমি সরাসরি নিহাকে গিয়ে জিজ্ঞাসা করবে। আমি নিচেও তোমার সঙ্গে যাব। তখন তুমি সব শুনতে পাবে, দেখতে পাবে। সত্যিটা আর লুকানো যাবে না। এক মুহূর্ত থেমে মেঘ আবার বলল, রোদ, নেহা কখনো তোমার মতো একজন কৃষকের ছেলেকে বিয়ে করবে না। সে তোমাকে শুধু ফাঁদে ফেলেছে। রোদের ঠোঁটে তখন এক অদ্ভুত মুচকি হাসি ফুটল, চোখে লুকানো ঝড়। মনে মনে সে বলল, আমি কে আর কি আমার পরিচয় সেটা এখনো তোমরা কেউ জানো না। যেদিন জানবে সেদিন তোমাদের পায়ের নিচে আর মাটি থাকবে না। নিয়া হোক বা মেঘ, কারো তখন মুখ লুকানোর জায়গা থাকবে না। ঘরটা নিঃশব্দ হয়ে গেল। বাহিরে রাতের আকাশে চাঁদের আলো মেঘের মুখে পড়ছিল। সে আলোতে যেন মেঘের ভেতরের সব যন্ত্রণা, সব সত্যি ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। রাতের আকাশে তখন পূর্ণিমার আলো, চারদিকে নিস্তব্ধতা আর হালকা বাতাসের সোদা গন্ধ। সময়টা যেন থমকে গেছে। মেঘের কথা মতো ঠিক রাত 12টায় রোদ আর মেঘ চুপি চুপি চলে গেল নিহার রুমের দিকে। দুজনেরই বুক ধুকপুক করছে, কিন্তু রোদ যা দেখতে আর শুনতে যাচ্ছে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নিহার ঘরের দরজা আধা খোলা, ভেতর থেকে ভেসে আসছে কথাবার্তার শব্দ। দরজার ফাঁক দিয়ে রোদ আর মেঘ দুজনেই কান পাতল। ভেতরে বসে নিহা আর তার মা নিচু গলায় হাসাহাসি করে কথা বলছে। নিহা মায়ের দিকে তাকিয়ে হেসে বলছে, দেখেছো মা, কেমন খেলাটা খেলেছি? এই রূপবতী মেঘ সারা জীবন কৃষকের ঘরে কামলা খাটবে, আর রোদ ভাববে মেঘই ওকে ফাঁসিয়েছে। তার মায়ের ঠোঁটে এক চিলতে শয়তানি হাসি। ঠিক বলেছিস। তুই যেমনভাবে রোদকে প্রেমের ফাঁদে ফেলে এনে মেঘের সাথে ফাঁসালি, কিন্তু মেঘ তো সব বলে দেবে রোদকে। নেহা আত্মবিশ্বাসের সাথে হেসে বলে, বললে বলুক, ওর মতো গেয়েও ভূত গ্রামের কৃষক ছেলের সঙ্গে আমার যায় নাকি? এমনিতেই ওই গরিবটাকে পটাতে আমাকে অনেক অভিনয় করতে হয়েছে। এখন মনটা শান্তি পাচ্ছে। মেঘ সারা জীবন গ্রামের কৃষকের কামলা খাটবে। তার মা তৃপ্তির স্বরে বলে, হ্যাঁ রে, আমার মনটাও শান্তি লাগছে। কিন্তু রোদের তো লাভই হলো, গ্রামের সেই কৃষক ছেলেটাই হয়ে গেল খানবাড়ির রূপবতী মেয়ের স্বামী। নেহা ছোট কেটে হাসে। মা, মেঘ এখন আর এই বাড়ির মেয়ে নয়, সে কাজের মেয়ে। যত রূপই থাকুক, লাভ কি হলো? বিয়ে তো হয়েছে ফকিরের সঙ্গেই। নিহার মা একটু থেমে নরম গলায় বলে, তুই বললেও সত্যিটা মুছে যাবে না, হাজার হলেও মেঘ এই বাড়ির বড় মেয়ে। সব কথা রোদ আর মেঘ দরজার ফাঁক দিয়ে শুনে স্তব্ধ হয়ে গেল। রোদের বুকের ভেতর যেন বাজ পড়ল। এতদিন যাকে প্রাণ দিয়ে ভালোবেসেছে সেই নেহা আজ তার চোখের সামনে অমানবিক ষড়যন্ত্রের মুখোশ খুলে ফেলল। রোদ ধীরে ধীরে মেঘের হাত শক্ত করে ধরে তাকে নিজের রুমে নিয়ে এলো। দরজা বন্ধ করার পর দুজনেই চুপ করে রইল। প্রথমে মেঘই ভাঙল নীরবতা। রোদ,
আপনি প্লিজ নেহাকে কিচ্ছু বলবেন না। তার কণ্ঠে অনুনয়। রোদের চোখে তখন তীব্র দুঃখ আর রাগের মিশেল। না মেঘ, যা কিছু সে করেছে তার জন্য তাকে পস্তাতে হবে। মেঘের চোখে পানি চলে এলো। আপনি তো নেহাকে ভালোবাসেন, আপনার কি একটু কষ্ট হচ্ছে না? রোদ হালকা হেসে কাপা গলায় বলল, ঠিক বলছো মেঘ, আমার সত্যি একটু কষ্ট হচ্ছে না। তাহলে কি আমার আর নিহার মধ্যে ভালোবাসা ছিল না, নাকি শুধু আবেগ? আজ আমি বুঝতে পারলাম। মেঘ ধীরে ধীরে বলল, রোদ, আপনি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারেন, আমি কাউকে আটকে রাখতে চাই না। রোদ মাথা নেড়ে বলল, না মেঘ, আমি সব সম্পর্ককে সম্মান করতে শিখেছি। এটা আমার মা বাবার দেওয়া শিক্ষা, তাই এই বিয়েটাকেও আমি সম্মান করি। যদি নিহা আমাকে সত্যি ভালোবাসতো তাহলে এই সম্পর্ক আমি ছাড়তাম না। কিন্তু আমি গ্রামের কৃষক পরিবারের ছেলে বলে যদি কেউ আমাকে স্বামী হিসেবে মানতে পারছে না, সেটাও আমি বুঝতে পারি। মেঘের গলা ভেঙে এলোমেলো হয়ে গেল। আপনি গরিব কৃষকের সন্তান, এতে আমার কোনো আপত্তি নেই, শুধু একটু ভালোবাসা আর একটু সম্মান দিও রোদ। রোদের মুখে তখন এক অদ্ভুত স্থিরতা। মনে মনে সে প্রতিজ্ঞা করল, এবার এই ষড়যন্ত্রের মুখোশ খুলবে সে। আর মেয়েকে সে শুধু সম্মানই নয়, সত্যিকারের ভালোবাসাও দেবে। রাত নেমে এসেছে গভীর। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু জানালার ফাঁক দিয়ে ঝরে পড়া চাঁদের আলোয় মেঘ আর রোদের মুখ দুটো যেন আলাদা আলাদা জগৎ। রোদ ধীর কণ্ঠে বলে, মেঘ, রাত অনেক হয়েছে, তুমি খাটে ঘুমাও, আমি নিচেই শুয়ে পড়ি। মেঘ এক ঝলক তাকিয়ে শান্ত গলায় বলে, না রোদ, আপনি উপরে শুয়ে থাকুন, মাঝখানে আমি কোলবালিশ রাখছি। আপনি আমার স্বামী, আমার বিশ্বাস আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে এমন কিছু করবেন না। রোদ থমকে যায়। এতটুকু বিশ্বাস পেয়ে তার বুকের ভেতরটা হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ে। সে হালকা কণ্ঠে বলে, না মেঘ, হাজার হলেও আমি একজন পুরুষ, তাই নিজেকে নিচে রাখাটাই শ্রেয় মনে হয়। কিন্তু তোমার এই বিশ্বাসের জন্য ধন্যবাদ। মেঘ চোখ নামিয়ে বলে, আপনার মতো আমিও সম্পর্ককে সম্মান করি। আমি শুধু চাই এই অসময়ে আমরা পরস্পরকে সাপোর্ট করি। রোদ একবার নিঃশ্বাস নিয়ে গভীর দৃষ্টিতে মেঘের দিকে তাকায়। মেঘ, জানো, নিহার সবচেয়ে বড় শাস্তি হবে যদি আমরা একে অপরকে গ্রহণ করি, সাপোর্ট করি আর হাসি মুখে বাঁচি। তখন তাদের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে যাবে। মেঘ কাপা কণ্ঠে বলে, আপনি ঠিকই বলেছেন রোদ। রোদ হেসে ওঠে মৃদু। আজ থেকে তুমি আপনি না বলে তুমি বলবে, আমিও তাই করব। আর শোনো, নিহা আর তোমার সৎ মায়ের প্ল্যান পুরোটা সফল হয়নি। সময় হলে তুমি সব জানতে পারবে। এখন ঘুমাও। মেঘ এক মুহূর্ত অবাক হয়ে রোদের দিকে তাকিয়ে থাকে। তার চোখে যেন প্রশ্নের ঝড়, তবু কিচ্ছু বলে না। রোদ মাঝখানে বড় একটি কোলবালিশ রাখে। দুজন দুই প্রান্তে শুয়ে পড়ে, যেন একই বিছানায় থেকেও দুই প্রান্তের দুই যাত্রী। একজনের চোখে এখনো আঘাত আর হতাশা, অন্যজনের চোখে প্রতিশোধ আর ধৈর্যের শপথ। চাঁদের আলো এসে মেঘের মুখে পড়ে, রোদের চোখে তীব্র সংকল্পের ঝিলিক। তারা দুজনই নিঃশব্দে শুয়ে থাকে, অথচ ভেতরে ভেতরে ঝড় জমছে। একদিকে গোপন সত্য ফাঁস হওয়ার অপেক্ষা, অন্যদিকে নতুন এক সম্পর্কের নীরব সূচনা। নতুন ভোরে নতুন আলো, সকাল নতুন, যেন এক নতুন যুদ্ধক্ষেত্র। মেঘের জীবনে শুরু হয় এক ভিন্ন রকম সংগ্রাম। আগে এই বাড়িতে দাদু থাকলে মেঘ যেন রাজকন্যার মতো ছিল। নাস্তা থেকে শুরু করে প্রতিটি কাজে যত্নে ভরা নজর। অথচ আজ দাদু ঘরে থেকেও কেউ তাদের খোঁজ খবরই নিচ্ছে না, কেউ ডাকছে না নাস্তার জন্য। চারপাশের বাতাসে আজ যেন অদ্ভুত এক নীরবতা, অবহেলার শীতল শ্বাস। মেঘ চুপচাপ রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরের কোণে পড়ে থাকা থালায় মাত্র 2টা পরোটা আর একটু তরকারি, যেন যুদ্ধে বেঁচে থাকা খাদ্য সামগ্রী। মেঘ নিজের জন্য কিছু না নিয়ে একটি ডিম ভেজে সেটার সঙ্গে তরকারি আর পরোটা সাজিয়ে রোদের জন্য ট্রেতে রাখে। এদিকে রোদও তখন ফ্রেশ হয়ে বসেছে। মেঘ রোদের কাছে খাবারটি এগিয়ে দিয়ে শুধু বলল, নাস্তা করে নিন। তারপর চুপচাপ চলে যেতে উদ্যত হলে রোদ তাকে থামিয়ে দেয়। মেঘ, তুমি নাস্তা করবে না? তার স্বরটা ছিল দৃঢ়, তবুও নরম। মেঘ কেমন যেন ম্লান হাসি হেসে বলে, রোদ, তুমি যখন ঘুমিয়েছিলে তখন আমি নাস্তা করে নিয়েছি।
তোমার জন্য এগুলো এনেছি। রোদ মেঘের চোখে গভীরভাবে তাকায়। ম্যাগ, তুমি কখন ঘুম থেকে উঠলে, কখন রান্না করে গেলে, আর কি করলে সব আমি দেখেছি। এসো, যা আছে দুজনে মিলে খাই। মেঘ তখন ধীরে ধীরে বলে। না রোদ, আমার আসলে ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। রোদ সোজা হয়ে বসে যায়। তার গলার স্বরটা কেমন যেন বজ্রের মতো কাঁপল। আমি এতটা নিকৃষ্ট স্বামী নই যে নিজের স্ত্রীকে না খেয়ে নিজে পেট পুড়ে খেয়ে নেব। এসো। রৌদ্রের এই সরল অথচ অটল কথাই মেঘের চোখে জল চলে আসে। বুকের ভেতর যেন কারো নরম হাত ছুঁয়ে গেল। এভাবেই শুরু হলো তাদের জীবনের খাবারের কষ্ট। মেঘ আর রোদ দুজনের জন্যই এক নতুন পরীক্ষা। রোদ চুপচাপ মেনে নেয় এই কষ্ট। সে বুঝতে চায় আসলে কষ্ট বলতে কি, এ বাড়ির মানুষগুলো কতটা নিচে নামতে পারে। এই সব কিছুর সত্যরূপ তার জানতে হবে। কিছুদিন পরে মেঘের দাদা খান বাহাদুর সাহেব ওমরার উদ্দেশ্যে রওনা হন। বাড়ি যেন একেবারেই অসহায় হয়ে পড়ে। উনি যাওয়ার পরদিন ভোরবেলা মেঘের চিৎকার শুনে রোদ ছুটতে আসে। দরজা ঠেলে বাহিরে এসে দেখে মেঘের সৎমা তাকে মাটিতে ফেলে পেটাচ্ছে, আর পাশে দাঁড়িয়ে নেহা সেই দৃশ্য দেখে অট্ট হাসি হাসছে। এক মুহূর্তেই রোদের চোখে সব কিছু ঝাপসা হয়ে যায়। রোদের সামনে সেই নরকীয় দৃশ্য। মেঘের শরীর জুড়ে আঘাতের দাগ, মুখে তীব্র যন্ত্রণার ছাপ। সৎমা তখন গরম খুন্তি তুলে মেঘের গায়ে দিতে উদ্যত হন। ঠিক তখনই বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়ে রোদ। একটানে সেই গরম খুন্তিটা কেড়ে নিয়ে সোজা গিয়ে নেহার গায়ে ঠেসে ধরে। হঠাৎ নিস্তব্ধ বাড়িটা ভরে যায় এক তীব্র চিৎকারে। মা, মা বাঁচাও, বাঁচাও মা, আমার আমার গা জ্বলে যাচ্ছে মা। নেহার কণ্ঠে ছিল যন্ত্রণার আর্তনাদ, ভয় আর অবিশ্বাস। রোদ হুঙ্কার দিয়ে বলে ওঠে, চোখে যেন আগুনের শিখা। কেউ নড়বে না। যদি কেউ নিহাকে বাঁচানোর চেষ্টা করে, এই গরম খুন্তি এবার তার গায়ে বসবে। সারা বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। এতদিন চুপ করে থাকা সেই কৃষক পুত্র আজ যেন একটা সিংহ, যে শুধু নিজের সম্মান নয়, নিজের স্ত্রীর সম্মান আর জীবনের জন্য দাঁড়িয়েছে। রোদের গর্জনে পুরো বাড়ি থরথর করে ওঠে। তার কণ্ঠে যে শক্তি জড়ায় তা দেখে সবাই শিউরে ওঠে। মুখে হাসি যে ছিল তা ছনছন করে ছড়ে পড়ে। মেঘ কেঁপে ওঠে, কণ্ঠে কাঁচা কাঁচা নদীর মতো ভেজা স্বর শুনিয়ে বলল, রোদ প্লিজ নেহাকে ছেড়ে দিন, ওর নাজুক অবস্থা, ওর কষ্ট হচ্ছে। মেঘের এই অনুরোধ শুনে রোদের চেয়ে ওঠা খুব যেন আকাশ ছুঁয়ে গেল। তার চোখে অগ্নিশিখা নাচতে থাকে। আচমকা কণ্ঠ বৃদ্ধ বীরের মতো রুক্ষ হয়ে ওঠে। ম্যাগ, চুপচাপ গিয়ে ওই চেয়ারে বসো। এটা তোমার স্বামীর আদেশ। স্বামীর আদেশ কথাটা শরীরের প্রতিটি স্পন্দনে লেগে মেঘ নিরিবিলি সঙ্গতই চেয়ারে বসল। কাঁধ কুঁচকে, চোখে অচেনা এক বিষণ্ণতা। রোদ তখন দিকে দিকে তাকিয়ে দেখল চোখের সামনে যে মায়াবী সুন্দরীটি একসময় ভোরে হেসে জাগিয়েছিল, তার যন্ত্রণা, তার লজ্জা সবটাই কনকনে হিম হয়ে বয়ে উঠেছে। সে ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে নেহার দিকে ধিক্কার মিশ্রিত কণ্ঠে বলল, কেমন লাগছে মিস নেহা? যখন তুমি মেঘকে গরম খুন্তির ছুবল দিতে, তখন কি আনন্দ লাগতো? এখন ওই কষ্টটা কেন? তোমার চোখে কি গ্লানি নেই? নেহার মা কণ্ঠ চঞ্চল হয়ে উঠল। গর্ব আর ভীতির মিশ্রণ রেখে সে দাঁত উঁচিয়ে বলল, এই কৃষকের বাচ্চা আমার ভাই পুলিশ? আমি আমার ভাইয়ের কাছে অভিযোগ করব, তোর করা অপমানের প্রতিশোধ নেব। রোদের চোখ সাদা হয়ে আসে। সে হেসে হেসে নয়, বরং ধীর এবং বদ্ধ প্রাণে বলে উঠল, আপনার ভাই পুলিশই থাকুক, আপনি চাইলে অভিযোগ করুন, আমি দেখব কে কার কি অবস্থায় দাঁড়ায়। কিছুক্ষণ নীরবতার পর রোদ নিঃশ্বাসটা টেনে নেয়। সে সামনে দাঁড়িয়ে সবাইকে নির্দিষ্ট করে জানায়, মেঘ আমার স্ত্রী। এই ধরনের আঘাত, অপমান এই গড়ে কেউই তার প্রতি আঘাত তো দূরের কথা, তার দিকে চোখ তুললেও আমি তার চোখ তুলে নেব। তার সম্মান রক্ষা আমার দায়িত্ব। কেউ যদি তার গায়ে আঘাত করে, তাও না। যারা চোখে লজ্জা দেখায়, আমি তাদের চোখের প্রতি করুণা দেখাবো না। তার বলার ধরনে ছিল এক অদ্ভুত শান্তকাঞ্চ। শূন্যের ভেতরে গর্জনা, নীরব প্রতিজ্ঞার ধাক্কা। রোদ একবার নিঃশ্বাস নিয়ে মৃদু করে মৃদু চোখে দেখল নিহার দিকে।
তার কণ্ঠে আলোর মতো স্থিরতা। মিস নেহা, তোমরা যে আমাকে ফাঁসানোর লক্ষ্য নিয়ে কাজ করেছো, যে উদ্দেশ্য হাসিল করতে চেয়েছো, সে ঘৃণ্য পরিকল্পনা কখনোই সফল হবে না। আমি তোমাদের সেই পরিকল্পনার পরে পড়তে দেব না। এই কথাগুলো বলার পর রোদের ভেতরে অদ্ভুত এক নিশ্চয়তা জাগে। মানবতা রক্ষার্থে সে দাঁড়িয়ে রয়েছে। প্রেমের রক্ষা কবচ হয়ে সে আরেকবার প্রতিজ্ঞাবদ্ধ। ঘরের মানুষদের চোখে বিস্ময় আর অস্বস্তি। কেউ কেউ কানে কানে ফিসফিস করে, আবার কেউ কেবল চেয়ে থাকে। আর মেয়ে কেবল চুপচাপ সবার দিকে তাকিয়ে আছে। তার হৃদয়ে এখন হালকা স্বস্তি, কারণ তার পাশে কেউ দাঁড়িয়ে আছে যে সে শুধু শব্দ নয়, প্রতিশ্রুতিও রাখে। রোদের বদলে বসা সে যে রূপ দেখিয়েছে, তার শক্তি ও অদম্যতায় নিহার মায়ের মন জিম্মি হয়ে গিয়েছিল। ভয় উঠে বসে তার কণ্ঠে। এক পলকে সে বুঝতে পারল নিজে যে ছক কষেছে তা ভেঙে পড়ার আরও আশঙ্কা রয়েছে। তৎক্ষণাৎ সে নিজের পুলিশ ভাইকে ফোন ধরল। চিন্তা আর তৎপরতার গলায় সে সব খুলে বলল, যেন ঘটনাকে ফের কন্ট্রোল করার ইচ্ছে জাগে। এদিকে ঘরের এক কোণায় রোদ চুপচাপ বসে আছে। তার কণ্ঠ নীরবতা ভেঙে আবেদন করে না, কিন্তু চোখে আগুন, গলায় অদ্ভুত এক স্থিরতা। একটু পরে সে রাগে অশ্রান্ত হয়ে উঠেছে। বাড়ি থেকে বেরিয়ে যায়, তাকে আবদ্ধ রাখে না কোনো বাধা। মেঘের মনের অবস্থা আলাদা। আজ সে শান্ত, অচেনা এক উষ্ণতা তার ভেতর জাগে। তার জন্য কেউ লড়ছে। সজ্ঞানে সে যেন ভর করে উঠেছে। রোদ তারই জন্য দাঁড়িয়েছে, রক্ষার প্রতিশ্রুতি হয়ে। নেহাও তার মা বলে, আমি কি নিজের পায়ে নিজের কুড়ার মারছি নাকি? আজ রোদের যার রূপ দেখলাম তা কি এতই ভয়ঙ্কর? ভয় কাঁপছে, ভয় তাদের বুকে ধরফর করছে। প্রায় 4 ঘন্টা পর রোদ বাড়িতে ফিরে এলো। গেটের কাছে এসে দেখে পুলিশ বাহন দাঁড়িয়ে আছে। হৃদয় মুহূর্তে কাঁপে। রোদ বুঝে গেল ঘটনা আরও জটিল রূপ নিয়েছে। সে দ্রুত ফোনে কাউকে বার্তা দিল। পুলিশ অফিসারের সাথে কথা বলে বিষয়টার সমাধান করতে বলে। অপর প্রান্ত থেকে কেউ তাকে বলেছে, চিন্তা করবেন না মিস্টার রোদ, আমি সব দেখছি। রোদ দরজায় ঝুঁকতেই মেঘ ছুট্টে এসে ধরে। রোদ, পালিয়ে যাও, না হলে পুলিশ তোমাকে নিয়ে যাবে। রোদ নিঃশ্বাস ভরে বলে, ম্যাগ, এমন কিছু হবে না, তুমি চিন্তা করিও না। তার কণ্ঠ সান্ত্বনা দেয়, অথচ দু চোখের ঝলসে আছে অন্য এক সংকল্প। ভিতরে ঢুকতেই নিহার মা কণ্ঠ উঁচিয়ে চায়, ভাই, ক্রিমিনালটা এসেছে, ধরো ওকে, অ্যারেস্ট কর। পুলিশ অফিসার ধীর কণ্ঠে এগিয়ে এসে বলে, তুই তাহলে রোদ, যে আমার ভাগ্নিকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দিলে? কথা বলার সঙ্গেই নীরব ভিড় কণ্ঠে কানে বাজে। তখনই নেহার মা হঠাৎ রোদের দিকে চিলতে করে থাপ্পড় দিতে গেলে রোদ হাত ধরেই তাকে থামায়। অফিসারের ফোনে হঠাৎ ফোন আসে। রোদ বলে, অফিসার, আপনি আগে ফোনটা ধরুন, আপনার তারপর যা করার করবেন। ফোন রিসিভ করে অপর পাশ থেকে উচ্চকণ্ঠে যা শুনল, অফিসার সাথে সাথে ফোন রেখে বলে, প্লিজ মিস্টার রোদ, আমার অনেক বড় ভুল হয়েছে। চাকরি যেন না যায়, প্লিজ। কোনো কিছু না জেনে আসাটা এটা আমার ভুল, আমি ক্ষমা চাইছি। এই বলেই অফিসার চলে যায়। এই কথাগুলো ঘরের সবাইকে অবাক করে দেয়। একজন পুলিশ যে রোদের থেকে ক্ষমা চেয়ে চাকরি রক্ষার জন্য অনুনয় করছে, তা অনস্বীকার্য। সবাই মধুর বিস্ময়ে ভেবে ওঠে। এই ক্ষমতা, এই সম্পর্ক। নেহার মায়ের কণ্ঠে আগে যে দাবি ছিল, আজ তা নিস্তব্ধ হয়ে পড়ে। নেহা কাঁপছে, মা থরথর করে, কারণ তাদের আশীর্বাদী শক্তি, তাদের ভরসার পাথর আজ কিছুই বলছে না। হঠাৎ নেহার মায়ের ফোনে আবার কল এসে যায়। সে কম্পিত কণ্ঠে ফোন তুলে রিসিপ্ট করে। অপর প্রান্ত থেকে তার ভাই, পুলিশ অফিসার, বলে উঠল কড়া কণ্ঠে, কে এই ছেলে? কার সাথে ঝামেলা নিয়েছো তোমরা? একবারই সরাসরি আমাকে পুলিশের প্রধান ফোন করে চাকরি কেড়ে নেওয়ার হুমকি দেখিয়েছে। তুমি কি ভাবছো আমি এমনি এমনি সহজে দৌড়ে পালাবো? ছেলেটা সাধারণ কোনো ছেলে না। এই ব্যাপারে আমাকে আর ডাকবে না আপা। নেহার মায়ের গলা গলেই শুকনো হয়ে যায়, ঠোঁটটা কেঁপে ওঠে। এ যে তার বড় আশা,
তার সমর্থন, আজ সেটাই কাঁপছে। আর নেহা, সে রীতিমতো ভীতু ও অনিশ্চিত। আগের দিন যেই মামার পার পাওয়ার তারা এতটা আত্মনন্দিত ছিল, আজ দেখা যাচ্ছে সেই মামাই ভয় কেঁপে গেছে। কারণ রোদের চোখে যে অশান্তি, সেই অশান্তিতে কারো ক্ষমতাও নড়ে চমকে ওঠে। ঘরে হঠাৎ নীরবতা বিরাজ করে, লোকের মুখে কিচ্ছু নেই। সবার মনে জাগে একই প্রশ্ন, এই দিনটায় কি ঘটে গেল? রোদের ধীরে চলা, মেঘের আঁচল ধরার হাত, সবই যেন এক নতুন অধ্যায়ের সূচনা করে। সেখানে কৌশল, ক্ষমতা আর সৌজন্যের মিলবন্ধন মিলছে। কিন্তু এক কথাই স্পষ্ট, নিহাময়ের ছক ভেঙে পড়তে শুরু করেছে এবং রোদের নীরব শক্তি আজ সবার সামনে স্পষ্টতই ফল বয়ে আনছে। রুমে ফিরে রোদ নিঃশব্দে বসে পড়ল। মেঘ তখনও স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে, চোখে বিস্ময়, কৌতূহল আর একটু ভয়ও মিশে আছে। যেন তার মনের গভীরে হাজারটা প্রশ্ন একসাথে মাথা তুলছে, কিন্তু মুখে কেবল একটা শব্দই বের হলো, রোদ। রোদ হালকা হেসে তাকায়, তারপর কোমল স্বরে বলে, কি হলো মেঘ, এমন করে তাকিয়ে আছো কেন? কিছু ভাবছো? মেঘ কিছুক্ষণ চুপ থেকে বলে, আসলে আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কে? তোমার আসল পরিচয়টা কি? পুলিশের মতো একজন লোক যে আমার সৎ মা আর নেহার কথায় মুহূর্তেই রেখে গিয়েছিল, সে হঠাৎ তোমার এক ফোনে ক্ষমা চাইলো। বলো রোদ, এমনটা হয়? রোদ মুচকি হাসে, কিন্তু চোখের কোণা একটা গভীর গাম্ভীর্য খেলে যায়। মেঘ, আসলে ব্যাপারটা তেমন কিছু না। পুলিশ প্রধানের একমাত্র ছেলে একবার ভয়ানক অ্যাক্সিডেন্ট করেছিল। আমি তখন একা ছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ছেলেটার অবস্থা দেখে আর দাঁড়াতে পারিনি। আমি নিজে ওকে হাসপাতালে নিয়ে যাই আর নিজের রক্ত দেই। তখন পুলিশ প্রধান কৃতজ্ঞ হয়ে বলেছিলেন, যখনই প্রয়োজন হবে আমাকে বলো, আমি তোমার পাশে থাকবো। আজ সেই কথাটাই উনি রাখলেন। এই যা। রোদের কথা শুনে মেঘ কিছুক্ষণ নির্বাক হয়ে থাকে, তার চোখে অবিশ্বাসের ছায়া। মনে হচ্ছে যেন কোথাও একটা ধৈর্য জমে আছে। রোদ, জানি না তুমি সত্যি বলছো নাকি লুকাচ্ছ কিছু, কিন্তু একটা কথা বলি, তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি বাঁচবো না। নিহা আর আমার সৎমা এবার আমাকে একেবারে জানে মেরে ফেলবে। দাদাও এখন পাশে নেই। রোদ একদম কাছে গিয়ে মেঘের মাথায় হাত রাখে। না মেঘ, ভয় পেও না। আমি কাউকে ভয় পাই না। এই বাড়ি ছেড়ে যদি কখনো যাই তোমাকে নিয়ে যাব। তোমাকে একা ফেলে কোথাও যাব না, এই প্রতিশ্রুতি দিলাম। এই কথা শুনে মেঘ আর নিজেকে সামলাতে পারে না। রোদের বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করে। সেই কান্না কৃতজ্ঞতার, সেই কান্না এক আশ্রয় পাওয়ার। রোদ তার চুলে হাত রেখে নরম গলায় বলে, চুপ মেঘ, এখন থেকে তোমার কষ্ট আমার কষ্ট। আমি আছি, কিচ্ছু হবে না। অন্যদিকে নেহার রুমে চলছে অন্য এক নাটক। নেহার মা রাগে ফুঁসছে, তার চোখ রক্তবর্ণ। তুই কাকে নিয়ে এসেছিস রে নিহা? ওর আচরণ, ওর গলা, ওর আত্মবিশ্বাস, এইসব দেখে কি মনে হয় ও কোনো গরিব কৃষকের ছেলে? তুই কি নিশ্চিত ওর আসল পরিচয় জানিস? নেহা বিরক্ত হয়ে বলে, মা, তুমি আবার কী সব ভাবছো? আমি ওকে ভালো করে চিনি। ভার্সিটিতে সবাই জানে রোদ গরিব, গ্রামের কৃষকের ছেলে, পুরো হাবাগোবা, শুধু একটু সুন্দর দেখতে। তাই আমি ভাবছিলাম ওকে দিয়ে খেলাটা সহজ হবে। তাছাড়া মা, আমি তো জানতাম না ওর ভেতরে এমন আগুন আছে। নেহার মা টেবিলের ওপর হাত মেরে বলে, এই আগুনই কিন্তু তোকে পুড়িয়ে মারবে, বুঝলি? তুই যেভাবে ওর জীবন নিয়ে খেলছিস, এখন তো মনে হয় তুই নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছিস। আজ পুলিশ অফিসার পর্যন্ত ওর ভয়ে কাঁপছে, ভাববি তো? নেহা গলাটা শক্ত করে বলে, অসম্ভব মা, ওর ভেতরে কিছুই নেই। আমি জানি, হয়তো কাকতালীয়ভাবে পুলিশ প্রধানের ছেলেকে সাহায্য করেছে, সেই জন্য আজ এমন ঘটনা ঘটেছে। আমি এসব কিছুক্ষণ আগে রোজ যখন মেয়েকে বলছে তখন শুনেছি। এখন দেখব ওকে কিভাবে আবার নিচে নামানো যায়। নেহার মায়ের চোখে এখন ভয়ের ছায়া। তুই ভুল পথে পা দিচ্ছিস মেয়ে। এই ছেলেটা সাধারণ কেউ নয়। আমার মন বলছে এর পেছনে বড় কিছু আছে। কিন্তু নেহা কানে নিচ্ছে না কিছুই। আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে কচক্ষ ভরে বলে, মা, ও যত বড়ই হোক না কেন, আমি নিহা খান, রোদকে আমি আমার মতো খেলায় আনবো। এটা আমার প্রতিজ্ঞা।
এদিকে রোদ নিজের রুমের জানালা খুলে আকাশের দিকে তাকিয়ে থাকে। বাতাসে হালকা শীতের ছোঁয়া। রাতের নরম নীরবতায় মেঘ শান্ত মুখে বসে আছে একপাশে। রোদের মনে তখন একটাই কথা ঘুরপাক খাচ্ছে। তুমি ভাবছো আমি সাধারণ কৃষকের ছেলে, মিস নিহা, কিন্তু সময় তোমাকে সত্যিটা জানাবে। তখন তুমি বুঝবে আগুন নিয়ে খেলা করলে হাত নয়, মনে পড়ে যায়। বিকেলের নরম আলোয় ছাদ জুড়ে হালকা বাতাস বইছে। মেঘ কাপড় আনতে উঠে এসেছে ছাদে। সূর্যের শেষ রং মেঘের মুখে পড়েছে, তাতে তার চোখের নিচে ক্লান্তির ছায়া। কিন্তু মনটা যেন আজ আরো ভারী। ঠিক সেই সময় কয়েক কদম দূরে ফোনে কথা বলতে বলতে উঠে আসে নেহা। মেঘের দিকে এক ঝলক তাকিয়ে মুখটা এমনভাবে ফিরিয়ে নেয় যেন মেঘ এই পৃথিবীতেই নেই। ছোটে কুটির হাসি আর চোখে এক ভয়ানক আত্মদৃষ্টি। ফোনের অপাশে কেউ একজন হাসছে আর নিহা মিষ্টি গলায় বলে ওঠে, আরে দোস্ত, সব ছেলেরা এক বুঝলি, শরীরের লোভেই তারা পাগল। দেখিস রোদকেও শরীরের টানে আবার ফাঁসিয়ে ফেলবো। তাছাড়া আমি আর রোদ তো আগে রুম ডেট করেছি, আবার করবো না ভাবছিস? আমি যা চাই তা পেতেই হবে। তার কথাগুলো বাতাস কেটে মেঘের কানে এসে লাগে। এক মুহূর্তে যেন তার বুকের ভেতরটা ফেটে যায়, হৃদয়ের ধুকপুকানি থেমে যায় কিছুক্ষণের জন্য। নেহা হাসতে হাসতে রুমের দিকে চলে যায় আর মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। সে আকাশে যেন আজ কোনো রং নেই, শুধু প্রশ্নের কালো মেঘ। রুমে ফিরে এসে মেঘ কাপড়গুলো গুছিয়ে রাখতে গিয়ে থেমে যায়। চোখের পাতা ভারী হয়ে আসে, বুকের ভেতর এক অজানা যন্ত্রণা। নিজের মনে নিজেই বলতে থাকে, না, রোদ এমন না। ওর চোখের দিকে তাকালেই বুঝি ওর মধ্যে কোনো কপটতা নেই। একই বিছানায় শুয়ে আছে দিনের পর দিন, অথচ একবারও সে আমাকে স্পর্শ করেনি। যে মানুষ নিজের অধিকার থেকেও নিজেকে সংযত রাখে, সে কি করে শরীরের লোভে নিহার মতো মেয়ের ফাঁদে পা দেবে? এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মেঘের গাল বেয়ে। তার কণ্ঠে এক নিঃশব্দ প্রতিজ্ঞা, না রোদ, আমি তোমাকে সন্দেহ করব না। তুমি আমাকে যেভাবে সুরক্ষা দিয়েছ, তেমনি আমি তোমার প্রতি বিশ্বাস রাখব। যে সত্যটা লুকিয়ে আছে তা আমি খুঁজে বের করব, যে কোনো মূল্যেই। বাইরে হঠাৎ মেঘের গর্জন, ভেতরে অন্য এক মেঘের নীরব ঝড়। যে ঝড়ের শুরু হয়েছে বিশ্বাস আর সন্দেহের মাঝখানে, কিন্তু শেষটা হবে ভালোবাসা ও সত্যের তীব্র সংঘর্ষে। রাতের নীরবতা, চাঁদের আলো ছাদ থেকে ধীরে ধীরে নেমে আসছে ঘরের কোণে। বাতাসে হালকা ঠান্ডা ভাব, কিন্তু তার চেয়েও ঠান্ডা হয়ে আছে মেঘের বুকের ভেতরটা। সে জানালার পাশে দাঁড়িয়ে নিজের মনকে বোঝানোর চেষ্টা করছিল, না, রোদ এমন না, রোদ এমন হতে পারে না। ঠিক তখনই দরজার পাশে নিঃশব্দে এসে দাঁড়ায় নেহা। চোখে অদ্ভুত এক বিদ্রুপের হাসি নিয়ে বলে, কি রে মেঘ, এত ভাবনায় মগ্ন? জানিস, আসলে তোর কপালটাই খারাপ। রোদ, সেই রোদ যাকে তুই ভেবেছিস সৎ, ভালো আর ভালোবাসায় ভরা, সে আসলে একটা প্লে বয়। মেয়েদের শরীর ছাড়া আর কিছুই বোঝে না। মেঘ হতবাক হয়ে তাকায় নেহার দিকে, চোখে যেন অবিশ্বাসের ঝড়। নেহা অবলীলায় বলে চলে, রোদের সাথে শুধু আমি না, আরও অনেক মেয়ের সাথেই তার সম্পর্ক ছিল। সেই শরীরের ক্ষুধা মেটাতেই যা খুশি করতে পারে। তুই বুঝলি না কিছু? মেঘ কাপা গলায় বলে, নেহা, আমি তোর এই কথাগুলো কোনো দিনও বিশ্বাস করব না। রোদের উপর আমার ভরসা আছে, আমার বিশ্বাস আছে। নেহা হালকা হেসে বলে, বাহ, এত বিশ্বাস কিসের বলতো? রোদের মধ্যে এমন কি পেলি যে তুই চোখ বুজে বিশ্বাস করছিস? মেঘ এবার দৃঢ় স্বরে বলে, একজন পুরুষের চরিত্র কেমন তা তার স্ত্রী ছাড়া কেউ বোঝে না নেহা। আমি তাকে প্রতিদিন দেখি, তার চোখের দৃষ্টি বুঝি, তার নীরবতা বুঝি। সে কখনো আমার উপর নিজের অধিকার খাটানোর চেষ্টা করেনি, অথচ আমি তো তার বৈধ স্ত্রী। তুই ভাব, একই বিছানায় একই ছাদের নিচে থেকেও সে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে ছোঁয়নি। এটা কি এক লম্পটের কাজ হতে পারে? মেঘের চোখে তখন দৃঢ় বিশ্বাসের আগুন, আর নেহা সে আগুনে যেন হিংসায় দগ্ধ হয়। ঠোঁট বাঁকিয়ে বলে, বাহ, খুব, এত পীড়িত, এত ভালোবাসা। দেখি কয়দিন থাকে এই নাটক। মেঘ এবার কিছুটা কঠিন কণ্ঠে বলে,
নেহা, আমি তোকে ভালো করে চিনি। তুই যেমন, তোর মাও তেমনই। তোরা দুজনই আমাকে ঘৃণা করিস, আমার শান্তি কেড়ে নিতে চাস, কারণ আমি সুন্দর, কারণ মানুষ আমাকে ভালোবাসে। কিন্তু জানিস, সৌন্দর্য আমার অহংকার না, আমার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তোদের মতো হিংসুক মানুষের জন্য। নেহা চোখ লাল করে বলে, তুই বড় মুখ করে বলছিস মেঘ, কিন্তু মনে রাখিস, প্রথমে রোদকে তোদের জীবন থেকে কেড়ে নিব, তারপর তোর জন্য এমন এক বন্দোবস্ত করব যে তুই চিৎকার করবি, তবুও কেউ শুনবে না।